বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলানোর কথা বলল, কবর দেওয়ার কথা বলল। এইটা তো খুবই অন্যায়, অনৈতিক। এবং আমি বলেছি সরকারকে ভেবে দেখতে হবে এই ধরনের কথা বলার কোন অধিকার আমাদের এই দেশকে যারা মানে কারণ আছে কিনা। কেউ যদি একে কবর রচনার কথা বলে তাহলে প্রকারান্তরে তো এটা মুক্তিযুদ্ধকেই অস্বীকার করে। আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করছি, আমার মনে হয় এই বিষয়ে আলোচনার জন্য একটু ছোট্ট পেছন ফেরা দরকার। সেটি হলো, আমরা এই নিকট অতীতের দিকে তাকালে দেখব এক যুগ ধরে আমরা কিন্তু একটা শেখ হাসিনার যে শাসন, অগণতান্ত্রিক শাসন, তার বিরুদ্ধে লড়াই করছিলাম। এবং এই অগণতান্ত্রিক শাসন যে দিন দিন কর্তৃত্ববাদী, স্বৈরাচারী এবং আরও খারাপ আকার ধারণ করতে পারে, এটা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অনেক আগেই বলে আসছিল। বিশেষ করে 14 নির্বাচনের আগে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করি। তাকে আমরা পরিষ্কার বলেছিলাম যে একটা ভালো নির্বাচন দরকার, এর জন্য বাংলাদেশে যে আন্দোলন হচ্ছে এটা যথার্থ, এবং একটা তত্ত্বাবধায়ক সরকার, এই ব্যবস্থা বাতিল করা চলবে না, এবং এইটাকে মেনে নিয়েই আপনাকে একটা ভালো নির্বাচন দিতে হবে। আমরা একই সাথে ওই সময় কিন্তু বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করি। ওনাকে আমরা বলি যে গণতান্ত্রিক আন্দোলনে ঠিক আছে, কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে নিয়ে এই আন্দোলন খুব ভালো আন্দোলন হয় না, এই জন্য আপনি আন্দোলনে জামাতকে পরিত্যাগ করেন। তার মানে আমি তথ্যটা বললাম এই জন্যে যে আমরা এক যুগ আগেই এ ধরনের সংকট, একটা ভয়াবহ সংকট হতে পারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা, আমরা ধারণা করে এই কথাটা বলেছিলাম। কথা রাখে না এই সরকার। দিন দিন দুর্বৃত্তায়িত অর্থনীতি তৈরি হয়েছে এবং সেটা দুর্বৃত্তায়িত রাজনীতিতে রূপান্তরিত হয়েছে, এবং এটা রক্ষার জন্য তাকে কর্তৃত্ববাদ, স্বৈরাচার, ফ্যাসিবাদী পরিস্থিতি কায়েম করতে হয়েছে। এর বিরুদ্ধে লড়াইতে একটা পর্যায়ে এসে আমাদের ছাত্র বন্ধুরা তারা একটা বিশেষ ভূমিকা পালন করলো, এবং জুলাই আগস্টে আমরা একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান সংগঠিত করলাম। এবং এটা একটা গণঅভ্যুত্থান অন্য যে কোনো সময়ের তুলনায় এর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, খেয়াল করলে দেখবেন যে হাজারো মানুষ জীবন দিল, হাজার হাজার মানুষ আহত হলো, এবং লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসলো। যেহেতু অতীত দিনে গণ আন্দোলন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, গ্রাম অঞ্চল সহ বিভিন্ন জায়গায় শ্রেণী পেশার মানুষ হয়তো যত সংগঠিত, এবার এটা হয়নি। কিন্তু রক্তদানের ক্ষেত্রে দেখবেন শ্রমজীবী মানুষের রক্তদান অন্যতম। আমাদের ছাত্র ইউনিয়নের বন্ধু রিজভী এই আন্দোলনে শহীদের মৃত্যুবরণ করেছে। আমাদের ক্ষেত মজুর নেতা প্রতি ভৌমিক, তাকেও জীবন উৎসর্গ করতে হয়েছে। এরকম হাজারো মানুষের রক্তদানের মধ্যে দিয়ে অর্জিত আমাদের এইবারের গণ অভ্যুত্থান। এখন গণ অভ্যুত্থানের ছাত্র বন্ধুরা তারা তো একক কৃতিত্ব দাবি করাটা এটা যথার্থ হয় না। মনে রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সামনে ছিল, এবং তার সাথে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন ছিল, রাজনৈতিক দল আমরা সমর্থন করেছিলাম। তা আমরা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কোনো বক্তব্য, যেমন 90-এর গণ অভ্যুত্থান আমাদের রূপরেখা ছিল, আচরণবিধি ছিল, এটা করতে গেলে এই সবার সাথে কথা বলি করা প্রয়োজন ছিল। কিন্তু আপনি দেখবেন এটা কিন্তু গণ অভ্যুত্থানের বিজয়ের উপরে সেটি হয়নি। বরঞ্চ কিছু কিছু ছাত্র বন্ধুরা তারা চলে গেল সেনা প্রধানের এইখানে, তারপরে চলে গেল রাষ্ট্রপ্রধানের ওইখানে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। এবং ওই সময় কিন্তু আমরা বামপন্থী বা কমিউনিস্ট পার্টির সাথে আমাদের সাথে কোনো কথা বলেনি। তারপর আমরা মনে করেছি যে ঠিক আছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার তারা ভালোভাবে কাজ করুক এবং তারা তাদের দায়িত্ব পালন করুক। সেটা রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে আমরা আমাদের আলোচনায় আছি। কিন্তু হঠাৎ করে দেখলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দাবিদার, তারা কিন্তু অন্য ছাত্র সংগঠন যার যার কাজে ফিরে গেছে, রাজনৈতিক দলগুলো ফিরে গেছে, তারা আবার এটাকে মিলিয়ে একটা সংগঠন তৈরি করছে এবং ভবিষ্যতে একটা রাজনৈতিক দল গঠন করবে। তা সেটা করতেই পারে, আমাদের তো কোনো অসুবিধা নেই। তাহলে তারা যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্ল্যাটফর্ম ছিল, এখন কিন্তু প্রকৃতপক্ষ ওইটার ওই প্ল্যাটফর্ম নাই। তারা একটা খণ্ডিত এক অংশের প্ল্যাটফর্ম, তারা তাদের কাজটা করবে, করুক, আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করলাম তারা হঠাৎ করে এতদিন পরে সেই জুলাই ঘোষণার কথা বলছে, এবং প্রথমে বলল যেটা, সেটা হচ্ছে এইটা যেন একটা দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু এটা কখনোই হয় না। আমাদের দেশ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত হয়েছে, স্বাধীনতা তো একবারই হয়। এটা বলতে পারে যে জুলাইয়ে তাদের বক্তব্য, কোনো অসুবিধা নেই। এমনকি এটা বলতে যেয়ে দেখলাম মুক্তিযুদ্ধকে বিতর্কিত করল। এমনকি তারা তাদের বক্তব্যে, প্রেস কনফারেন্সে, যেটা পত্রিকার মাধ্যমে জানলাম, যে 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলানোর কথা বলল, কবর দেওয়ার কথা বলল।
এইটা তো খুবই অন্যায়, অনৈতিক, এবং আমি বলেছি সরকারকে ভেবে দেখতে হবে এই ধরনের কথা বলার কোনো অধিকার আমাদের এই দেশকে যারা মানে কারোর আছে কিনা। কেন বলি, কারণ মনে রাখতে হবে দীর্ঘ ব্রিটিশ বিরোধী শাসন, স্বৈরাচার পাকিস্তানের যে শাসন, তার বিরুদ্ধে আমরা যখন লড়াই করেছিলাম তখন কিন্তু আমাদের, আমি অন্য যাচ্ছি না, দুইটা পয়েন্ট খালি মনে করাই দিই। 54-21 দফা ছিল, 69-11 দফা ছিল, তারপরে মুক্তিযুদ্ধ, তার স্বাধীনতার ঘোষণাপত্র, এর নির্যাসকে ধরে একটা সংবিধান হওয়ার কথা। হ্যাঁ, এই সংবিধানের 72 সালেই তার কতগুলো অসম্পূর্ণতা ছিল, যেমন আমরা কমিউনিস্ট পার্টি হিসাবে কিন্তু 72 সালে বলেছিলাম এটা কোনো সমাজতান্ত্রিক সংবিধান না। এমনকি গণতান্ত্রিক সংবিধান করতে গেলে আরো গণতান্ত্রিক উপাদান দরকার। আমরা কিন্তু 1972 সালের 10ই অক্টোবর লিখিতভাবে তাদের কাছে আমাদের এই যে রিকমেন্ডেশনগুলো দিয়েছিলাম, তারা কিছু মানেছে, মানে নেই। কিন্তু আমরা মনে করি এই সংবিধানের যে 4 মূলনীতির ভিত্তি, তার মধ্যে অন্যতম গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এটা খুবই প্রাসঙ্গিক। তার মধ্যে কিন্তু সাম্যের কথা, সামাজিক ন্যায় বিচারের কথা, মানবিক মর্যাদার কথা কিন্তু আছে। সুতরাং আমরা বারবার বলে এসেছি বামপন্থীদের পক্ষ থেকে যে মুক্তিযুদ্ধের এই 4 মূলনীতি, সংবিধানের, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানের 4 মূলনীতি সমন্বিত রেখে এর অসম্পূর্ণতা দূর করতে হবে। কিন্তু কেউ যদি একে কবর রচনার কথা বলে, তাহলে প্রকারান্তরে তো এটা মুক্তিযুদ্ধকেই অস্বীকার করার কথা বলা হয়। তা যাই হোক, আমরা দেখলাম ছাত্র বন্ধুরা এটা যখন তারা কথা বলালো, পরবর্তীতে এক ধরনের, আপনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে দেখবেন বাংলাদেশে যারা গণতান্ত্রিক রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে, আমার জানা মতে এ ধরনের কোনো শক্তি তারা কিন্তু তাদের পক্ষে অবস্থান নেয়নি। হয়তোবা এটি বুঝে তারা তাদের সমাবেশ অব্যাহত রেখেছে, এবং আপনার কাছে শুনে যেটা আরো নিশ্চিত হলাম যে তারা তাদের এই ধরনের ঘোষণার জায়গা থেকে পেছনে সরে এসেছে। তা আমি বলবো এটি যদি হয়ে থাকে, অন্তত পক্ষে তাদের এই যে চিন্তার উদ্বেগ, সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আমি এই কথাটা পরিষ্কার বলতে চাই, রাজনৈতিক দল করার অধিকার আছে, বক্তব্য দেওয়ার অধিকার আছে, তারা করবে। আমরা আশা করব নিশ্চয়ই বাংলাদেশ মুক্তিযুদ্ধ এটাকে সমুন্নত রেখে বাংলাদেশে যারা রাজনীতি করতে চায় তারা করবে, এবং তারা যে রাজনৈতিক দল যদি গঠন করে তাদের লিখিত বক্তব্য কি সেটা দেখার পরে তাদের এখনকার অবস্থান সম্পর্কে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করব, এবং আগামীতে তাদের সাথে কতটুকু সম্পর্ক থাকা না থাকা তার বিষয়ে সিদ্ধান্ত নেব। আমি শেষে আর একটি মন্তব্য করেই শেষ করি। এটা মনে রাখা দরকার, আমাদের সবার, এমনকি আমাদের দল সহ, এমন কিছু করা উচিত না যেটা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে, এমন কিছু করা উচিত না যা 2024-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করে, এবং নেপথ্যে থাকা অপশক্তি, সেই অপশক্তির একটা হচ্ছে যারা বিদায় নিতে বাধ্য হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, আরেকটা অপশক্তি হচ্ছে যারা মুক্তিযুদ্ধে মানে না এবং দীর্ঘ অগণতান্ত্রিক শাসকে যারা বেড়ে উঠেছে, আরেকটা অগণতান্ত্রিক শক্তি হচ্ছে বিদেশের আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি, যারা ভূ রাজনৈতিক কারণে তাদের আধিপত্য বিস্তারের জন্য বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করতেছে, এবং বাংলাদেশ একটা স্থিতিশীল দেশ থাকুক তারা চায় না। সুতরাং আমরা যদি ওই যে নিজেরা মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করি, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করি, তাহলে কিন্তু এই অপশক্তি সুযোগ পেয়ে যাবে। সেইটা মোটেই কাঙ্ক্ষিত না। মনে রাখতে হবে এবারের গণ অভ্যুত্থান হাজারো মানুষের রক্তের মধ্য দিয়েই এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখনো আহতরা বিছানায় তারা কাতরাচ্ছে, তাদের জন্য আমরা এখনো যথাযথ ভূমিকা পালন করতে পারিনি। সুতরাং আমি আশা করব সবাই দায়িত্বশীল আচরণ করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং 2024-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধরেই আমরা বাংলাদেশের অগ্রযাত্রাকে নিশ্চিত করব। কেউ যদি এক্ষেত্রে ব্যর্থ হয়, নিশ্চয়ই জনগণই তাদের রায় এ বিষয়ে তারা ঘোষণা করবে।